তার মাথায় থাকা সেই বিখ্যাত সাদা কালো কেফিয়া কেবল একটা পোশাক ছিল না, এটা ছিল জায়নবাদী দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের অর্ধ শতাব্দীর প্রতিরোধের একটা জীবন্ত প্রতীক। নাকাবার পর ফিলিস্তিনিরা বিভিন্ন আরব দেশে শরণার্থী হিসেবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তাদের কোনো একক নেতৃত্ব বা রাজনৈতিক পরিচয় ছিল না। বিশ্বের ইতিহাসে কিছু নেতা কেবল একজন ব্যক্তি নন, তারা একটা জাতির পরিচয়, সংগ্রাম এবং স্বপ্নের প্রতিচ্ছবি হয়ে ওঠেন। ইয়াসির আরাফাত, যিনি আবু আম্মার নামেও পরিচিত, ছিলেন ঠিক তেমনই একজন। তার মাথায় থাকা সেই বিখ্যাত সাদা কালো কেফিয়া কেবল একটা পোশাক ছিল না, এটা ছিল জায়নবাদী দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের অর্ধ শতাব্দীর প্রতিরোধের একটা জীবন্ত প্রতীক। আরাফাত ছিলেন সেই নেতা যিনি একটা ছিন্ন ভিন্ন ও নির্যাতিত জাতিকে ঐক্যবদ্ধ করে তাদের মুক্তির সংগ্রামের দাবিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন। ইয়াসির আরাফাতের বিপ্লবী চেতনার জন্ম হয়েছিল 1948 সালে নাকাবা বা মহাবিপর্যয়ের ধ্বংসস্তূপের উপর। জায়নবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে 7.5 লক্ষেরও বেশি ফিলিস্তিনিকে তাদের মাতৃভূমি থেকে জাতিগত নির্মূল করার জন্য সেই নারকীয় ঘটনা আরাফাতের মতো তরুণদের মনে গভীর ক্ষত তৈরি করে। তারা বুঝতে পারেন যে চুরি যাওয়া মাতৃভূমি এবং কেড়ে নেওয়া অধিকার আলোচনার মাধ্যমে ফিরে পাওয়া যাবে না, তা কেবল সশস্ত্র প্রতিরোধের মাধ্যমেই আদায় করে নিতে হবে। এই উপলব্ধি থেকে 1959 সালে তিনি এবং তার সহযোদ্ধারা ফাতাহ ফিলিস্তিনি জাতীয় মুক্তির আন্দোলন প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের প্রধান শক্তি হয়ে ওঠে। নাকাবার পর ফিলিস্তিনিরা বিভিন্ন আরব দেশে শরণার্থী হিসেবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তাদের কোনো একক নেতৃত্ব বা রাজনৈতিক পরিচয় ছিল না। ইয়াসির আরাফাতের সবচেয়ে বড় কৃতিত্ব হলো তিনি এই বিভক্ত জাতিকে ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও এর পতাকা তলে ঐক্যবদ্ধ করতে পারেন। 1969 সালে পিএলওর চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি এই সংস্থাকে ফিলিস্তিনের জনগণের একমাত্র বৈধ প্রতিনিধিত্ব হিসেবে প্রতিষ্ঠা করেন। পিএলও কেবল একটা রাজনৈতিক সংগঠনই ছিল না, এটি ছিল নির্বাসিত ফিলিস্তিনিদের জন্য একটা ছায়া রাষ্ট্র, যা তাদের জাতীয় পরিচয়, সংস্কৃতি এবং মুক্তির আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রেখেছিল। ইয়াসির আরাফাত তার সংগ্রামের বৈধতাকে বিশ্বমঞ্চে নিয়ে গিয়েছিলেন এক অসামান্য সাহসিকতার সাথে। 1974 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে তার সেই ঐতিহাসিক ভাষণ ছিল জায়নবাদ এবং পশ্চিমা সাম্রাজ্যবাদের মুখে একটা সরাসরি চপেটাঘাত। তিনি বলেছিলেন, আজ আমি এখানে এসেছি একটা জলপাইয়ের ডাল এবং একজন বিপ্লবীর বন্দুক হাতে নিয়ে। আমার হাত থেকে যেন জলপাইয়ের ডালটি পড়ে না যায়। আমরা সবাই জানি জলপাইয়ের ডাল শান্তির প্রতীক। এই একটি বাক্যে তিনি বিশ্বের সামনে স্পষ্ট করে দিয়েছিলেন যে ফিলিস্তিনিরা শান্তি চায়, কিন্তু তারা তাদের মুক্তির জন্য লড়াইয়ের পথও খোলা রেখেছে। এই ভাষণের মাধ্যমে তিনি ফিলিস্তিনের সংগ্রামকে সন্ত্রাসবাদের তাকমা থেকে মুক্ত করে একটি জাতীয় মুক্তির আন্দোলন হিসেবে বিশ্বের স্বীকৃতি আদায় করে নেন। 90-এর দশকে আন্তর্জাতিক রাজনীতির পট পরিবর্তনে ইয়াসির আরাফাত এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন। তিনি বুঝতে পারেন যে কেবল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে হয়তো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এই প্রেক্ষাপটে তিনি অস্ত্র চুক্তির মতো একটা যন্ত্রণাদায়ক কূটনৈতিক পথে হাঁটতে বাধ্য হয়েছিলেন। তিনি শান্তির জন্য ইসরায়েলকে স্বীকৃতি দেন, এই আশায় যে এর বিনিময়ে তার জনগণ একটি স্বাধীন রাষ্ট্র পাবে। কিন্তু এটা ছিল একটা মরীচিকা। ইসরায়েল অস্ত্র চুক্তিকে ব্যবহার করে ফিলিস্তিনি প্রতিরোধকে নিশ্চিহ্ন করে দেয় এবং একই সাথে দ্বিগুণ গতিতে পশ্চিম তীরের অবৈধ বসতি স্থাপন চালিয়ে যায়। অসলো আরাফাতকে শান্তি এনে দেয়নি, বরং তাকে তার নিজের জনগণের কাছে সমালোচিত এবং ইসরায়েলের কাছে এক ক্ষমতাহীন নেতায় পরিণত করে। অসলো চুক্তির ব্যর্থতা যখন দ্বিতীয় ইন্তাফাদা বা গণ অভ্যুত্থানে জন্ম দেয়, তখন ইসরায়েল তার আসল চেহারা প্রকাশ করে। এরিয়েল শ্যারনের নেতৃত্বে জায়নবাদী বাহিনী রামাল্লায় আরাফাতের দফতর বা মুকাতা অবরোধ করে তাকে কার্যত গৃহবন্দী করে ফেলে। জীবনের শেষ দিনগুলোতে তিনি ছিলেন এক অবরুদ্ধ সিংহ, যিনি তার জনগণের সাথে থাকার জন্য যে কোনো পরিণতি বরণ করতে প্রস্তুত ছিলেন। তিনি প্রায়ই বলতেন তিনি একজন শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে চান। 2004 সালে তার রহস্যজনক মৃত্যু এই বিশ্বাসকে জোরদার করে যে তাকে জায়নবাদী শত্রুরা বিষ প্রয়োগে হত্যা করেছিল, কারণ তারা তার প্রতীকী শক্তিকে ভয় পেত। ইয়াসির আরাফাত হয়তো তার জাতিকে একটা স্বাধীন রাষ্ট্র উপহার দিতে পারেননি, কিন্তু তিনি তাদের একটা পরিচয়, একটা ঠিকানা এবং একটা স্বপ্ন দিয়ে গেছেন। তিনি ফিলিস্তিনিদের শিখিয়েছেন কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। তার কেফিয়া আজ সারা বিশ্বে অন্যায় ও দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের এক সার্বজনীন প্রতীক। আরাফাত একজন ব্যক্তি নন, তিনি একটি আদর্শ, যে আদর্শ বলে মাতৃভূমির মুক্তির সংগ্রাম কখনো শেষ হয় না। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।